নবাবপুর নামের একটি গ্রামে একটা পুরনো রাজবাড়ি ছিল। সেই রাজবাড়ির সামনে একটা সুন্দর দোলনা ছিল। দোলনাটা সুন্দর হলেও গ্রামের কেউ কখনো সেই দোলনায় চড়তো না। একবার শহর থেকে কণিকা নামের একটি মেয়ে নবাবপুর গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে আসে। মামার বাড়ি যাওয়ার সময় মেয়েটি সেই পুরনো রাজবাড়িটি দেখতে পায়, যেখানে একটা দোলনা একা একাই দুলছিল। কণিকা বাড়িতে গিয়ে তার মামাকে বলে, বাহ মামা, তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর। কিন্তু মামা, তোমাদের গ্রামের ছেলে মেয়েরা কি তেমন খেলাধুলা করে না? তা করবে না কেন? অবশ্যই করে, কিন্তু কেন বলতো? মানে আমি আসার পথে একটা খুব সুন্দর রাজবাড়ি দেখেছি, আর তার সামনে একটা দোলনাও দেখেছি, কিন্তু সেই দোলনায় কেউ চড়ছিল না। আমাদের বাড়িতে এত সুন্দর দোলনা থাকলে আমি তো দোলনা থেকে নামতামই না। ও, এই কথা। আমাদের গ্রামে একটা সুন্দর খেলার বাগান আছে। সেই বাগানে অনেক সুন্দর দোলনা আছে। গ্রামের সব ছেলেমেয়েরা সেই খেলার বাগানে খেলতে যায়। ও তাই নাকি মামা? তাহলে আমি আর দেরি করব না, এক্ষুনি আমি সেখানে যাব। আচ্ছা ঠিক আছে, যাবি তো? এত দূর থেকে জার্নি করে এসেছিস, একটু বিশ্রাম নে। বিকেলে না হয় রেশমিকে নিয়ে সেখানে যাস। ঠিক আছে মামা। কণিকা কিছু সময় বিশ্রাম নেওয়ার পর রেশমিকে নিয়ে সেই খেলার বাগানে যায়। বাহ রেশমি, এই জায়গাটা তো খুব সুন্দর। হ্যাঁ দিদি, আমাদের এই খেলার বাগানটা অনেক সুন্দর। ওই তো দিদি, সামনে দোলনা আছে, চলো তুমি দোল খাবে। রেশমি কণিকাকে নিয়ে একটা দোলনার কাছে যায়। তখন কণিকার রাজবাড়ির সামনে সেই দোলনাটার কথা মনে পড়ে যায়, যেটা কিনা এই দোলনাটার চেয়েও অনেক বেশি সুন্দর। রেশমি, এই দোলনাটায় চড়তে আমার মোটেও ইচ্ছে করছে না। কেন দিদি? আমরা গ্রামের সব ছেলেমেয়েরা তো এখানে এসেই দোল খাই। রেশমি, চলো আমরা রাজবাড়ির সামনে যেই দোলনাটা আছে সেখানে যাই। কিন্তু দিদি, ওখানে তো আমাদের গ্রামের কেউ যায় না। কেন যায় না রেশমি? গ্রামের লোকেরা বলা বলি করে সেখানে নাকি প্রেতাত্মা আছে। প্রেতাত্মা? এসব তুমি কি বলছো রেশমি? এসব তো কুসংস্কার। ঠিক আছে, আজকে তুমি আমার সাথে চলো, দেখবে তোমার আর গ্রামের লোকের কথা বিশ্বাস হবে না। তারপর কণিকা আর রেশমা সেই রাজবাড়িটার সামনে যায়। কণিকা সেখানে গিয়ে দোলনায় বসে যায়। দেখলে তো রেশমি, আমি দোলনায় বসলাম। এখানে যদি প্রেতাত্মা থাকতো তাহলে কি আমি দোলনায় বসতে পারতাম? এখন তুমি আমাকে দোল দাও তো। ঠিক আছে দিদি, দিচ্ছি। রেশমি দোলনায় দোল দেওয়ার আগেই দোলনাটা নিজে নিজে দুলতে লাগলো। এটা দেখে রেশমি প্রচন্ড ভয় পেয়ে যায়। আর কণিকা দেখে কণিকার কাঁধে কেউ খুব শক্ত হাতে চেপে ধরেছে। কণিকা চমকে পিছন ঘুরে তাকাতেই প্রচন্ড ভয় পেয়ে যায়। কণিকা দেখে ওর পেছনে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। ওরে বাবারে, তুমি তুমি কে? আমি এই দোলনার মালিক। আমার অনুমতি ছাড়া তুই এই দোলনায় বসেছিস, তোকে তো আমি ছাড়বো না। প্রেতাত্মাটা জাদু দিয়ে রেশমি আর কণিকাকে উধাও করে দেয়। তারপর প্রেতাত্মাটা নিজেও সেখান থেকে উধাও হয়ে যায়, আর দোলনাটা একা একা দুলতে থাকে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। রেশমির বাবা রেশমি আর কণিকাকে তন্ন তন্ন করে পুরো গ্রাম খুঁজে বেড়ায়, কিন্তু তিনি কোথাও ওদের আর খুঁজে পায় না। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। রাজেশ নামের একজন বিজ্ঞানী ভূত গবেষণার কাজ করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে যায়। না, আর পারছি না। কাজ করতে করতে আমি একেবারে হাঁপিয়ে গিয়েছি। এবার কিছুটা বিনোদনের প্রয়োজন। যাই, সেতারা আর প্রিয়াকে নিয়ে একটু গ্রামে ঘুরে আসি।
রাজেশ তার স্ত্রী সেতারা এবং একমাত্র মেয়ে প্রিয়াকে নিয়ে নবাবপুর গ্রামে বেড়াতে যায়। গ্রামে প্রবেশ করতেই প্রিয়া দেখল একটা পুরনো রাজবাড়ির সামনে খুব সুন্দর একটা দোলনা একা একা দুলছে। প্রিয়া তার বাবাকে বলে, বাবা দেখো না, রাজবাড়ির সামনে কি সুন্দর একটা দোলনা, চলো না বাবা, আমি ওখানে একটু দোল খাবো। মাত্রই তো আমরা এখানে আসলাম প্রিয়া, প্রথমে রেস্ট হাউসে চলো, সেখানে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর আমরা না হয় পরে আবার এখানে আসবো। আচ্ছা বাবা। রাজেশ প্রিয়া আর সেতারাকে নিয়ে রেস্ট হাউসে যায়। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর ওরা বিকেলে ঘুরতে বের হয়। রাজেশ প্রিয়া আর সেতারাকে নিয়ে সেই পুরনো রাজবাড়ির সামনে যায়। আর তখনই সেখানে একজন তান্ত্রিক চলে আসে। দাঁড়ান বাবু, দয়া করে আপনারা ওই দোলনার কাছে যাবেন না। কেন? দোলনার কাছে আমরা কেন যাব না? ছোট্ট খুকি, ওসব তুমি বুঝবে না বাবু, ওই দোলনার কাছে গেলে আপনাদের মৃত্যু নিশ্চিত। ওই দোলনা একটা মরণ ফাঁদ, আপনারা তাড়াতাড়ি এখান থেকে চলে যান। তান্ত্রিকের কথা শুনে সে তারা ভীষণ ভয় পেয়ে যায়। সে জোর করে প্রিয়া আর রাজেশকে নিয়ে রেস্ট হাউসে ফিরে যায়। গভীর রাতে প্রিয়ার চিৎকার শুনে সে তার ঘুম ভেঙে যায়। মা, আমাকে বাঁচাও মা। সে তারা লাফিয়ে উঠে দেখে প্রিয়া ঘরে নেই। রাজেশ, রাজেশ, প্রিয়া রুমে নেই। সে কি কথা? প্রিয়া, প্রিয়া কোথায় গেল? আমার খুব ভয় করছে রাজেশ। রাজেশ আর সেতারা দৌড়ে রাজবাড়ির সামনে যায়। দূর থেকে দেখলো প্রিয়া সেই দোলনায় দোল খাচ্ছে। তাড়াহুড়ো করে রাজেশ আর সেতারা দোলনার কাছে যেতেই প্রিয়া হাওয়ায় মিলিয়ে যায়। এটা দেখে রাজেশ আর সেতারা প্রচন্ড ভয় পেয়ে যায়। প্রিয়া, আমার প্রিয়া। সেতারা কাঁদতে কাঁদতে সেখানে অজ্ঞান হয়ে যায়। রাজেশ সেতারাকে রেস্ট হাউসে রেখে সেই তান্ত্রিকের বাড়িতে যায় আর পুরো ঘটনা তান্ত্রিককে জানায়। সব শুনে তান্ত্রিক রাজেশকে বলে, বাবু, আমি তো আপনাকে আগেই সাবধান করেছিলাম। আসলে বহুকাল আগে রাজা রানী মারা যাওয়ার পর রাজকুমারী একা সেই রাজবাড়িতে থাকতো। একদিন ভোরবেলা রাজকুমারীকে মৃত অবস্থায় সেই দোলনায় পাওয়া যায়। আর তারপর থেকে ওই দোলনায় যখনই কেউ বসে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এসব আপনি কি বলছেন তান্ত্রিক মশাই? আমার একমাত্র মেয়ে প্রিয়াকে ফিরে পাওয়ার কোনো কি উপায় নেই? একটা উপায় আছে বাবু, যদি আপনার সৎ সাহস থাকে তাহলে আমি আপনাকে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, বলুন আমাকে, কি সেই উপায়? আপনি সেই দোলনায় গিয়ে সাহস নিয়ে বসবেন। যদি আপনার সামনে প্রেতাত্মাটা আসে তবে আপনি ভয় না পেয়ে এই পানিটা প্রেতাত্মাটার গায়ে ছিটিয়ে দিবেন। তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে তান্ত্রিক মশাই। তারপর রাজেশ সেই পানিটুকু নিয়ে দোলনাটার কাছে যায় আর মনে সাহস নিয়ে দোলনায় বসে যায়। মুহূর্তের মধ্যে সেই প্রেতাত্মাটা এসে রাজেশের ঘাড় চেপে ধরে আর তখনই রাজেশ পানিটা প্রেতাত্মার গায়ে ছিটিয়ে দেয়। আহ আহ, ওরে বাবা রে, আমার গায়ে তো আগুন লেগে গেল, জ্বলে পুড়ে আমি ছাই হয়ে যাচ্ছি। আহ আহ। মুহূর্তের মধ্যে প্রেতাত্মাটা আগুনে পুড়ে ছাই হয়ে যায় আর সাথে সাথে প্রিয়া সহ যত বাচ্চারা দোলনা থেকে উধাও হয়েছিল প্রত্যেকে সেখানে ফিরে আসে। বাচ্চাদের ফিরে পেয়ে তাদের বাবা মা খুব খুশি হয়।